চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শি জিনপিং এর সঙ্গে হবে দ্বিপাক্ষিক বৈঠক। সই হবে 20টির বেশি সমঝোতা স্মারক। গুরুত্ব পাবে রেলের মেগা প্রকল্প। পশ্চিমাদের চোখ রাঙানির মধ্যেই রাশিয়া গেলেন ভারতের প্রধানমন্ত্রী। যোগ দেবেন বার্ষিক সম্মেলনে। পুতিন মোদি বৈঠকে হতে পারে বাণিজ্য ও প্রতিরক্ষা নিয়ে আলোচনা। ফ্রান্সে উগ্র ডানপন্থীদের রাশ টানল বাম জোট। দ্বিতীয় দফার নির্বাচনে এগিয়ে নিউ ফ্রন্ট পপুলার। সমর্থকদের উচ্ছ্বাস, ঝুলন্ত পার্লামেন্টের আভাস। এবং ভারী বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ে জলাবদ্ধতা। 50টি ফ্লাইট বাতিল। নেপালে ভূমিধসে আরও 14 জনের মৃত্যু। ব্যাপক ঝড় বৃষ্টি, তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। 4 দিনের সফরে চীনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11:15টার দিকে সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। 10 জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন শেখ হাসিনা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20 থেকে 22টি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। পশ্চিমাদের চোখ রাঙানির মধ্যেই রাশিয়া যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার মস্কোর উদ্দেশ্যে নয়াদিল্লি ছাড়েন ভারতের প্রধানমন্ত্রী। পুতিনের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ, প্রতিরক্ষা সমঝোতার বিষয় নিয়ে আলোচনা হতে পারে তার। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর এই সফরকে ঈর্ষা করছে পশ্চিমারা, অভিযোগ ক্রেমলিনের। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রাশিয়ায় তার প্রথম বিদেশ সফর। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে পশ্চিমা দেশগুলোর তীব্র উত্তেজনার মধ্যেই মোদির এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যদিও ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফরকে ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। নয়াদিল্লি বলছে 2 দিনের সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদি। 2 রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ থেকে প্রতিরক্ষা সমঝোতার বিষয় উঠে আসতে পারে তাদের আলোচনায়। ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ পশ্চিমাদের তিরস্কার শুনতে হয়েছে রাশিয়াকে। বহু ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়। তবে মার্কিন চোখ রাঙানি থাকার পরেও মস্কোর সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে চায়নি নয়াদিল্লি। যদিও ইউক্রেনে রুশ সামরিক অভিযানের বিরোধিতাও করেছে ভারত। এদিকে পশ্চিমারা যে মোদির মস্কো সফর ভালোভাবে দেখছে না তা বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। এক বিবৃতিতে মুখপাত্র অভিযোগ করে বলেন, ভারতীয় প্রধানমন্ত্রীর সফর ঈর্ষার চোখে দেখছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। নরেন্দ্র মোদির এই সফর 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। ঐতিহাসিকভাবে রাশিয়ার সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে ভারতের। যদিও অর্থনৈতিক সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক জোরদারে মনোযোগী নয়াদিল্লি। মোদির শেষ রাশিয়া সফর ছিল 2019 সালে। এবারের 2 দিনের সফর শেষে রাশিয়া থেকে অস্ট্রিয়াতে যাবেন তিনি। এর একদিন পরে ফিরবেন ভারতে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রাথমিক ফলাফলে এগিয়ে বামপন্থী নিউ ফ্রন্ট পপুলার। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দ্রুত বাম জোটকে সরকার গঠনের আহ্বান জানাবেন বলে আশাবাদী সমর্থকরা। ফ্রান্সের নির্বাচন পরবর্তী খবর জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে এখন পর্যন্ত যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, বামদের জোট নিউ ফ্রন্ট পপুলার পেয়েছে 182 আসন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট পেয়েছে 163 আসন, আর কট্টর ডানপন্থী মেরিন লপনের ন্যাশনাল র্যালি পেয়েছে 143 আসন। দেশটির পার্লামেন্টে 577 আসনের মধ্যে 289টি আসন যারা পাবে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে। তবে প্রাপ্ত ফলাফলে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, এককভাবে আসলে কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সে কারণে আসলে কোন ফর্মে সংসদ গঠিত হবে এটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সেটা কি কোয়ালিশন সরকার হবে নাকি অন্য কোনো ফর্মে হচ্ছে, সেটি নিয়ে এখন আসলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। কে হচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী সেটি নিয়েও আসলে বিস্তর আলোচনা চলছে। তবে আমরা যে বড় আলোচনাটি আমরা গেল কয়েকদিন থেকে শুনে আসছিলাম, পার্লামেন্ট
ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে যখন বিপুল ভোটের ব্যবধানে কট্টর ডানপন্থীরা জয়লাভ করেছিল এবং ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে তারা যখন জয়লাভ করে তখন কিন্তু একটি ধারণা কিংবা শঙ্কাও তৈরি হয়েছিল যে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনেও তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে কিনা, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক কৌশলের কাছেই তাদেরকে হারতে হয়েছে এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং সেখানে রাজনৈতিক কৌশলের সবচেয়ে বড় যে কাজটি করেছেন সেটি করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেটি আমরা আসলে রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে আমরা আসলে জানতে পেরেছি। এবং আমরা গতকালকে আমি যখন নিউ ফ্রন্ট পপুলার জয়ের পর তাদের নির্বাচনী যে উৎসব ছিল সেখানে আমি উপস্থিত ছিলাম, তো সেখানে নিউ ফ্রন্ট পপুলারের নেতারা বলেছেন তারা জনগণের কাছে যে অঙ্গীকার করে আসলে নির্বাচনে জয়লাভ করেছেন সেই অঙ্গীকারগুলো পূরণের চেষ্টা করবেন, বিশেষ করে শ্রমিকদের বেতন বাড়ানো যে বিষয়টি ছিল সেটি তারা বাস্তবায়নের চেষ্টা করবেন। এবং তারা সবসময় বলেছেন যে ফ্রান্স হচ্ছে লিবার্টি, ইতালিটি এবং ফ্রেটার্নিটির দেশ, অর্থাৎ এই দেশটি স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব এই ভিত্তি উপরই দেশটি চলছে। সুতরাং এখানে যাতে কোনো ধরনের আঘাত না আসে, সবার অধিকার জন্য এখানে অক্ষুণ্ণ থাকে সেই বিষয়টি তারা আসলে সব সময় খেয়াল রাখবেন। এখন আমাদেরকে আসলে অপেক্ষায় থাকতে হবে আরো যে পরবর্তীতে ফ্রান্সের প্রধানমন্ত্রী আসলে কে হচ্ছেন। এখন বলা চলে এই বিষয়টি নিয়েই বিস্তর আলোচনা চলছে রাজনৈতিক মহলে, এমনকি সাধারণ মানুষের মধ্যেও এখন আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তো রাজধানী প্যারিস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্সের নির্বাচন পরবর্তী খবর জানতে সরাসরি ছিলাম প্যারিসে। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারী বৃষ্টিতে ভারতের মুম্বাই সহ আশপাশের এলাকায় দেখা গিয়েছে জলাবদ্ধতা, ডুবে গেছে রাস্তাঘাট, রেল লাইন ডুবে যাওয়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যান চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির শিকার প্রায় ৩০ লাখ মানুষ। এর মধ্যেই দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মুম্বাইয়ের আবহাওয়া অফিস। কোনটা রাস্তা, কোনটা ড্রেন, আবার কোনটা রেল লাইন, কিছুই যেন বোঝার উপায় নেই। চারিদিকের থই থই পানিতে সয়লাব শহরতলির পথঘাট, কেউ কেউ কোমর সমান পানি পেরিয়ে ছুটে চলছেন গন্তব্যে। ভারতের মুম্বাই ও আশেপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে দেখা দিয়েছে ব্যাপক জলাবদ্ধতা। স্থানীয় সময় সোমবার মধ্যরাত থেকে সকাল 7টা পর্যন্ত 300 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়, আর এতেই ডুবে যায় শহরতলির বিভিন্ন এলাকা। তলিয়ে গেছে মুম্বাইয়ের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি রেল স্টেশন, বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। मुंबई के बारे में बस इतना ही कहूँगा कि अपना जो भी दादर इलाका है ना, हर साल पानी भरता है इधर पे, कभी कोई चीज की सुविधा नहीं होती है, हमेशा इधर पे यही प्रॉब्लम रहती है, हमेशा इधर पे यही कारण रहता है। ভারী বৃষ্টির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে ভারী বৃষ্টির কারণে মুম্বাই, থানে, পালঘর ও কোঙ্কন বেল্টের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। একই সঙ্গে দিনভর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে মুম্বাইয়ের আবহাওয়া দফতর। অন্তরা সেন, সময় সংবাদ। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ। কয়েকদিন ধরে অতিবৃষ্টি, প্রচণ্ড শীত আর ঝোড়ো হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। জারি করা হয়েছে 8 নম্বর সতর্কতা। বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেশটির আবহাওয়া অধিদপ্তরের। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। সকাল থেকে রাত, দিনভর টানা বর্ষণ, সঙ্গে হাড় কাঁপানো শীত। অন্যদিকে উত্তাল সাগর থেকে আসছে প্রচণ্ড জোড়ো হাওয়া। সব মিলিয়ে বছরের সবচেয়ে কঠিন প্রাকৃতিক দুর্যোগের কবলে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশ। দেশটির আবহাওয়া অধিদপ্তরের অগ্রিম সতর্কবার্তায় দেওয়া হয়েছে 8 নম্বর সতর্কতা। জরুরি দরকার ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ব্যবসায়িকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বর্তমানে কেপটাউনে যে বৈরী আবহাওয়া চলতেছে, এটার প্রভাব এখন আমাদের ব্যবসা বাণিজ্য এটার প্রভাব পড়তেছে। এখন বর্তমানে এই আবহাওয়ার কারণে মানুষজন বাসা থেকে বের হইতে পারতেছে না, কাজে আসতে পারতেছে না, যার কারণে আমাদেরও ব্যবসা বাণিজ্যতে অনেক সমস্যা যাইতেছে। And the weather is very bad here. It's very bad. It's terrible and it's very cold. But anyway, we are enjoying. বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় দেশটিতে চলছে শৈত্যপ্রবাহ। বরফ পড়ে রাস্তাঘাট বন্ধ হওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রাকৃতিক দুর্যোগের কবলে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশ। গত কয়েকদিন যাবৎ টানা বর্ষণ, প্রচণ্ড শীত আর ঝড়ো হাওয়ায় সৃষ্ট বৈরী আবহাওয়ায় বিপর্যয় নেমে এসেছে দেশটির জনজীবনে।
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের ক্যাপটাউন থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার পর্যটন শহর হিসেবে খ্যাত এলিস স্প্রিংয়ে 3 রাতের কারফিউ জারি করা হয়েছে। পুলিশের উপর হামলা ও সহিংসতার জেরে এই কারফিউ দেওয়া হয়েছে। বাড়ি ফেরার পথে 4 জন পুলিশ এই অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীরা তাদেরকে পুলিশ বলে চিহ্নিত করতে পেরেছিল কিনা তা এখনও জানা যায়নি। স্থানীয় সময় রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। নতুন আইন অনুসারে অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার যে কোনো সহিংসতায় লকডাউন আরোপ করার ক্ষমতা রাখেন। প্রয়োজনে সরকারকে এর মেয়াদ বাড়াতেও বলতে পারেন। এবার নিজেকে কৃষ্ণাঙ্গ নারী দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলাডেলফিয়ার একটি রেডিও স্টেশনে এক সাক্ষাৎকার চলাকালে মুখ ফসকে এমন মন্তব্য করে বসেন তিনি। তার এই মন্তব্য নিয়ে মার্কিন রাজনীতিতে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা অদ্ভুত অসংলগ্ন কাজের মধ্য দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সিঁড়িতে হোঁচট খাওয়া থেকে শুরু করে বক্তৃতায় হোঁচট, এলোমেলো কথা বা অসময়ে ঝিমিয়ে পড়া, এসব আচরণ যেন বাইডেনের ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। এই সুযোগে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পও তার বয়স নিয়ে লাগাতার খোঁচা দিতে ছাড়েননি। এরই মধ্যে নির্বাচনী বিতর্কে ভরাডুবির পর তার বয়স নিয়ে আলোচনা তুঙ্গে। এমনকি বাইডেনের নিজের দল ডেমোক্রেটিক পার্টির সদস্যরাই এখন সংশয়ে, আসলে কি জো বাইডেন একটু বেশি বুড়িয়ে গেছেন? সম্প্রতি বাইডেন ঘটিয়েছেন এক নতুন কাণ্ড। ফিলাডেলফিয়ার ওয়ার্ল্ড রেডিও স্টেশনে এক সাক্ষাৎকার চলাকালে নিজেকে কৃষ্ণাঙ্গ নারী দাবি করে বসেন 82 বছর বয়সী এই প্রেসিডেন্ট। যদিও পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে বাইডেন বলতে চেয়েছেন কৃষ্ণাঙ্গ বারাক ওবামার আমলে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন। অথচ সাধারণ এই কথাটা বলতেই হিমশিম খেলেন প্রবীণ এই রাজনীতিবিদ। যদিও নিজের কর্মদক্ষতার ব্যাপারে তার আত্মবিশ্বাস এখনো 16 আনা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়। উত্তর কোরিয়ার সীমান্তে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। যে কোনো মুহূর্তে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সিউলের সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বোন কিম ইয়ো জং বলেছেন, এ ধরনের তৎপরতা অমার্জনীয় এবং সুস্পষ্ট উস্কানি। তবে দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে উত্তর কোরিয়াকে নাক না গলানোর আহ্বান জানিয়েছে সেউল। 2018 সালের পর প্রথমবারের মতো গেল মঙ্গলবার উত্তর কোরিয়ার সীমান্তে সরাসরি সশস্ত্র মহড়া চালায় দক্ষিণ কোরিয়া। দীর্ঘ 6 বছর পর সীমান্তে সিউলের এমন তৎপরতাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। সীমান্তে যে কোনো মুহূর্তে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বোন কিম ইয়ো জং। এ মহড়াকে অমার্জনীয় ও সুস্পষ্টভাবে উস্কানি আখ্যা দিয়ে পাল্টা পদক্ষেপের ঘোষণা দেন তিনি। উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে সামরিক বাহিনী সংবিধান অনুযায়ী পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন। তবে সীমান্তে উত্তেজনা সৃষ্টির দায় চাপানোর আগে নিজেদের উস্কানি বন্ধের আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির একত্রীকরণ মন্ত্রণালয় জানায়, একের পর এক বেপরোয়া আচরণের কারণে হুমকির মুখে আঞ্চলিক নিরাপত্তা। নাদিম মারজান, সময় সংবাদ। রাম মন্দির নির্মাণ, দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের অগ্রাধিকার দেওয়ার মতো নানা রকম ধর্মীয় মেরুকরণের অভিযোগে বিজেপি শাসিত এনডিএ সরকারের বিরুদ্ধে। তারপরও 140 কোটি মানুষের দেশে তৃতীয়বারের মতো ক্ষমতায় জোটটি। বিরোধীদের অভিযোগ, লোকসভা নির্বাচনে বিজেপি 400-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরলে দেশটি হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হতো। এবার সেই অভিযোগের গায়ে সিলমোহর দিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন। যদিও সেনের মন্তব্য নিয়ে বিজেপির পাল্টা কোনো প্রতিক্রিয়া মেলেনি। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বরাবরই বিজেপির কট্টর সমালোচক হিসেবে পরিচিত অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন হিন্দুত্ববাদ, বেকারত্ব, ধর্মীয় মেরুকরণ ছাড়াও প্রাথমিক স্তরে শিক্ষার মান উন্নয়ন সহ নানা ইস্যুতে দিনকে দিন নোবেল বিজয়ীর কঠোর সমালোচনার মুখে বিজেপি। প্রায় 6 মাস ইউরোপে থাকার পর সম্প্রতি কলকাতায় ফিরে বিমানবন্দরেই বিজেপির বিরুদ্ধে কার্যত বোমা ফাটিয়েছিলেন প্রবীণ অর্থনীতিবিদ।
এবার আরও এক ধাপ এগিয়ে দেশের হিন্দুত্ববাদের সমর্থকদের খোঁজা দিয়েছেন অমর্ত্য সেন। বলেছেন, হিন্দু রাষ্ট্র করার চেষ্টা পুরোপুরি রোখা যায়নি, তবে আপাতত থামিয়ে দেওয়া হয়েছে। নিজের দাতব্য সংস্থা প্রতিচির কেন স্কুলে যাই সহযোগিতার সহজ পাঠ শীর্ষক এক সভায় প্রধান বক্তা হিসেবে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার কড়া সমালোচনাও করেন নোবেল বিজয়ী। এরপর উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির হিন্দুত্ববাদ নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করেন। দেশের সাধারণ মানুষকে ধর্মীয় মেরুকরণে প্রলুব্ধ না হওয়ার আহ্বানও জানান তিনি। যতটা আটকানো গেছে সেটা নির্বাচনের ফলাফলের মধ্যে প্রতিফলিত আমরা দেখতে পাচ্ছি। এই নয় যে নির্বাচনের ফলে এটা ঘটলো বলে নির্বাচনের ফলাফল ভিন্ন হয়ে গেল। অমর্ত্য সেন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার পৈতৃক বাড়ি নিয়ে আইনি জটিলতায় ভুগছেন তিনি। যদিও অমর্ত্য সেনের পক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সব ধরনের আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আইনিভাবে সহযোগিতাও করছেন। এতে করে অমর্ত্য সেনের বিজেপির বিরুদ্ধে কঠোর সমালোচনাকে অনেকেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখছেন বলে মনে করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শি জিনপিং এর সঙ্গে হবে দ্বিপাক্ষিক বৈঠক। সই হবে 20টির বেশি সমঝোতা স্মারক। গুরুত্ব পাবে রেলের মেগা প্রকল্প। পশ্চিমাদের চোখ রাঙানির মধ্যেই রাশিয়া গেলেন ভারতের প্রধানমন্ত্রী। যোগ দেবেন বার্ষিক সম্মেলনে। পুতিন মোদি বৈঠকে হতে পারে বাণিজ্য ও প্রতিরক্ষা নিয়ে আলোচনা। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজন। এরপর সময় সংবাদে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনাম। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।